চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ আমরা একটা পরমাণুতে যদি চৌম্বক ক্ষেত্র স্থাপন করি তাইলে দেখা যায় যে এই যে উপস্তরগুলো আবার ত্রিমাত্রিক স্থানে কি হয়, বিন্যস্ত হয়। ওই ত্রিমাত্রিক স্থানে বিন্যাসটাকে বোঝানোর জন্যই কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। যেমন পি উপস্তরটা আবার 3 ভাগে ভাগ হয়। যেমন আমরা এর আগে আমরা দেখেছিলাম, যেমন দেখো পি পি মনে হয় যে একটা, আসলে পি কয়টা, আবার পি আবার 3 ভাগে ভাগ হয় না? হ্যাঁ, এক্স ওয়াই জেড। হ্যাঁ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। দেখো এই যে পি অরবিটালটা, এইটা এক্স অক্ষ বরাবর হতে পারে, এরকম এক্স অক্ষ বরাবর হতে পারে, আবার এটা ওয়াই অক্ষ বরাবর হতে পারে, আবার এটা কি হতে পারে, জেড অক্ষ বরাবর হতে পারে। তাইলে এখানে দেখো এল ইজ ইকুয়াল টু 1 হলে, এল ইজ ইকুয়াল টু 1 হলে তাইলে তার ওরিয়েন্টেশন কি কি হতে পারে? তোমার 3 ভাবে, এইটাকে আমরা বলি এম এল এম এল কি কি হতে পারে? -1 হতে পারে, তারপরে 0 হতে পারে, তারপরে তাহলে এইটাকে আমরা বলি পি এক্স, এটাকে আমরা বলি পি ওয়াই, আর এইটাকে আমরা বলি পি জেড। ক্লিয়ার? তো তোমরা পরের স্লাইডটা একটু ভালো করে দেখো, এই জায়গাটা একটু পড়ো দেখি। 1896 সালে বিজ্ঞানী জিম্যান লক্ষ্য করেন যে উত্তেজিত অবস্থায় কোনো পরমাণুকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে এর পারমাণবিক বর্ণালীসমূহ আবার কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। একে জিম্যান প্রভাব বলে। জিম্যান প্রভাবকে ব্যাখ্যা করার নিমিত্তে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অবতারণা করা হয়। পরমাণুতে ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ও নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের তরঙ্গাকার ঘূর্ণনের ফলে বিদ্যুৎ ক্ষেত্রের পাশাপাশি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন সমূহের উপস্তর সমূহ পুনরায় এক বা একাধিক ত্রিমাত্রিক স্থানে বিন্যস্ত হয়। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে উপশক্তি স্তর সমূহের ত্রিমাত্রিক স্থানে বিন্যাসকে বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা অরবিটালের স্থানিক বিন্যাস, অরবিটেশন সংখ্যা তথা চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পরমাণুকে একটি উপস্তর বা অরবিটাল কতভাবে ত্রিমাত্রিক স্থানে বিন্যস্ত হতে পারে তা নির্ধারণ করে। নন ম্যাগনেটিক ফিল্ডে কিভাবে কি কাজ করে? এইটা হলো যে একটা পরমাণু যে ইলেকট্রন তো একটা ঋণাত্মক চার্জযুক্ত কণা, তাইলে এইটা যেহেতু চার্জ, তার একটা বৈদ্যুতিক ক্ষেত্র আছে না? একটা ইলেকট্রনের চারপাশে কি আছে? একটা বৈদ্যুতিক ক্ষেত্র আছে। এখন ইলেকট্রনটা কোন জায়গায় থাকে? অরবিটে। ইলেকট্রন থাকে অরবিটে। এখন আমরা যদি একটা পরমাণুর কাছে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড মানে একটা চুম্বক আনি, তাইলে কি হয়? তার যে পারমাণবিক বর্ণালীগুলো নরমালি তৈরি হতো সেগুলো দেখা যায় যে আরো কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? এখানে চৌম্বক ক্ষেত্র এবং ইলেকট্রনের তড়িৎ ক্ষেত্র, এই দুইটার মধ্যে কি হয়? ইন্টারঅ্যাকশন হয়, যার ফলে কি হয় তোমার এই যে অরবিটাল গুলো কি হয়, আবার স্প্লিট আপ হয়ে যায়, অর্থাৎ বিভক্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? তো এই যে এখানে এই ছবিতে দেখো যে পি অরবিটালটা বিভক্ত হয়ে তিনটা স্থানে বিন্যস্ত হয়েছে। কিসের উপস্থিতিতে? এই চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে। বুঝতে পেরেছ? আর এখানে কি ছিল? এখানে চৌম্বক ক্ষেত্র ছিল না, ম্যাগনেটিক ফিল্ড অফ, আর এখানে হলো ম্যাগনেটিক ফিল্ড অন। ক্লিয়ার? জি স্যার। এখন ম্যাগনেটিক ফিল্ড অন হইলে কি হয়? এই যে অরবিটালটা
টুয়াইস পি অরবিটালটা এটা কি হয়ে যায়, স্প্লিট আপ হয়ে যায়, অর্থাৎ এটা 3টা স্থানে বিন্যস্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? আমরা যেমন হ্যাঁ আমরা কি লিখি, পি কে 3টা স্থানে কি কি বলো দেখি। এই 3টা স্থানে হলো পি এক্স অক্ষ বরাবর, তারপরে হলো পি ওয়াই অক্ষ বরাবর, তাই না? আরেকটা হলো পি জেড অক্ষ বরাবর, তাই না? তো তাইলে এই পি অরবিটাল যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বিভক্ত হয়, এর ফলে কি হয়, একটা রেখা, এই রেখাটা আরো সূক্ষ্ম 3টা রেখায় বিভক্ত হয়ে যায়। বুঝতে পেরেছ? তো এখন তোমরা লক্ষ্য করো যে এইখানে এল এর মান কত ছিল, এখানে ছিল এল ইজ ইকুয়াল টু 1, এখানে ছিল এল ইজ ইকুয়াল টু 1। এখন চৌম্বক যদি স্থাপন করি, চৌম্বক ক্ষেত্র যদি আমরা স্থাপন করি, তাইলে সেটা আমরা যে এটা পাই কোয়ান্টাম সংখ্যাটা, সেটা হলো এম। তাহলে এম এর মান কয়টা হবে, 3টা। কি কি? -1, তারপরে হলো 0, আর হলো +1, তাই না? তো তাইলে এইটা হলো চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এই যে এল ইজ ইকুয়াল টু 1 উপস্তরটা আরো 3টা স্থানে বিন্যস্ত হয়। তাইলে এই চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ইলেকট্রনের অবস্থান বর্ণনার জন্যই আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর এম হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এবং এই জিনিসটার নির্দেশ করেছে কে, সেটা হলো জিমান প্রভাব বলে। জিমান প্রভাবটা হলো যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে একটা রেখা আরো কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। এইটাকে বিজ্ঞানী জিমান লক্ষ্য করেছে এবং এই কারণে এটাকে জিমান প্রভাব বলা হয়। ক্লিয়ার? তো তোমরা এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেট থেকে আসছে, ম্যাগনেটের একটা চৌম্বক ক্ষেত্র আছে। এই জন্য এখানে দেখো, এখানে হলো নো ম্যাগনেটিক ফিল্ড। এখানে আরেকটা দেখাইছি, এল ইজ ইকুয়াল টু 2 থেকে এল ইজ 1 এ যদি একটা ইলেকট্রন যায়, তাইলে এখানে একটা মাত্র রেখা তৈরি হবে, একটা বর্ণালী যে তৈরি হবে, সেখানে একটা রেখা তৈরি হবে, তাই না? তো কিন্তু আমরা যদি এখানে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসি, এখানে এই ম্যাগনেটিক ফিল্ড যদি নিয়ে আসি, তাহলে দেখা যায় যে এল ইজ ইকুয়াল টু 2, এল ইজ ইকুয়াল টু 2 হলে এম ইজ ইকুয়াল টু কত হবে, 5টা হবে না? এম ইজ ইকুয়াল টু কত হবে? হ্যালো হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? L is equal to 2 হলে হ্যাঁ, এল ইজ ইকুয়াল টু 2 হলে এম ইজ ইকুয়াল টু কি হবে? এম ইজ ইকুয়াল টু হবে -2, তারপরে হলো -1, তারপরে হবে 0, তারপরে হবে +1, তারপরে হবে +2। ক্লিয়ার? অর্থাৎ 5টা অংশে ভাগ হয়ে গেছে না? এই যে দেখো চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে এইটা 5টা রেখায় বিভক্ত হয়ে পড়ছে। আবার ঠিক এল ইজ ইকুয়াল টু 1 মানে পি উপস্তর, এই পি উপস্তর কয়টা স্থানে বিন্যস্ত হয়েছে? তাইলে এই 3টা স্থানে বিন্যস্ত হয়েছে। তাইলে এই জিনিসগুলোকে আমরা বলি চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এই যে এগুলিকে আমরা বলি চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন, পরমাণুতে ইলেকট্রনের যে অবস্থান, বা এটা কোন জায়গায় অবস্থানটা, ত্রিমাত্রিক স্থানে। যেহেতু আমরা এক্সিস বলছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে এটা কি একটা স্থান না? 3টা অক্ষ দিয়ে যদি আমরা একটা জায়গা বুঝাই, তো তাইলে এই জন্য আমি বলছি ত্রিমাত্রিক স্থানে, হ্যাঁ, বিন্যাস। এটা ইংরেজিতে বলা হয় ওরিয়েন্টেশন। এটাকে কি বলা হয়? ওরিয়েন্টেশন। এই যে এটা এখানে লেখা আছে, এটাকে আমরা বলি ওরিয়েন্টেশন। এই যে স্থানিক বিন্যাসটাকে আমরা কি বলি? ওরিয়েন্টেশন। ক্লিয়ার? চুম্বক ক্ষেত্রের প্রভাবে উপশক্তি স্তর সমূহে ত্রিমাত্রিক স্থানে বিন্যাসকে বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। পি অরবিটালে এল এর মান কত? 1। তাইলে
এল এর মান যদি 1 হয় তাহলে চৌম্বক ক্ষেত্রটা কি হবে? এম এর মান হবে -1 0 +1, তাই না? তো তাইলে এখানে এই -1 এর জন্য আমরা বলি px অরবিটাল, আর 0 এর জন্য বলি py অরবিটাল, আর এটা হলো pz অরবিটাল। অর্থাৎ পি উপস্তর অরবিটালটা 3 দিকে বিন্যস্ত হয় x অক্ষ বরাবর। এই যে দেখো এখানে ছবিটা, এই যে পি অরবিটালটা, পি অরবিটাল কি একটা ডাম্বেল আকৃতির না? এরকম একটা ডাম্বেল আকৃতির। হ্যালো, এখন দেখতে পাচ্ছো? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো পি অরবিটালটা যদি এখানে x অক্ষ, y অক্ষ, z অক্ষ। আচ্ছা, তোমাদের একটা জিনিস মনে রাখবে সবসময়, z অক্ষটা উপরে, আমরা সবসময় এইখানে x ধরবো, তারপরে ধরবো y, তারপরে হলো z। এইভাবে এটা একটা নিয়ম। নিয়মটা কি বল দেখি? আনুভূমিক ভাবে হলো x অক্ষ, তারপরে তারপর y, তারপর z, লম্বা হ্যাঁ, লম্বি এটা হলো y অক্ষ, এটা z। জেডটাকে আমরা সবসময় খাড়া ধরবো, কেমিস্ট্রির ভাষায় আর কি, জেডটাকে আমরা সবসময় খাড়া ধরি। এটা একটা নিয়ম বা রীতি। আচ্ছা, এটা দেখো y অক্ষ বরাবর পি অরবিটালটা বিন্যস্ত হয়েছে, অতএব এটা পি ওয়াই অরবিটাল। এখানে এম এর মান আমরা ধরেছি 0। আর এখানে দেখো জেড অক্ষ বরাবর অরবিটালটা বিন্যস্ত হয়েছে, এই কারণে আমরা এটাকে আমরা বলি পিজেড অরবিটাল। এখানে এম এর মান -1 0 +1। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখো এম আর এল এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক। দেখো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা মান কি হতে পারে? 0 থেকে ±8 পর্যন্ত। তাহলে L = 0 হলে কি হবে? ML = 0, L = 1 হলে ML = 0 ±1। তাহলে তিনটা মান আমরা পেয়ে যাচ্ছি। তারপরে L = 2 হলে ML = কয়টা হবে? ±2 পর্যন্ত। তাহলে মান আমরা পাচ্ছি কি? -2 -1 0 +1 +2। L = 3 হলে এটা তো জানো। তাইলে আমরা পি অরবিটাল কয়টা এখান থেকে আমরা বলতে পারি। পি অরবিটালের স্থানিক বিন্যাস কয়টা বলো দেখি? 3টা। হ্যালো, পি অরবিটালের স্থানিক বিন্যাস কয়টা? 3টা। পি অরবিটাল এর স্থানিক বিন্যাস কয়টা? 3টা, -1 0 +1। আর যদি আমরা বক্স দিয়ে লিখি, এদিকে দেখো, এইটা হলো এস অরবিটাল, আর পি 3টাকে আমরা এরকম একটা বক্স দিয়ে লিখবো, এরকম একটা বক্স দিয়ে লিখবো। আচ্ছা, আর ডি অরবিটালের স্থানিক বিন্যাস কয়টা? 5টা। 5টা, রাইট। তাইলে এফ অরবিটাল, এটা হলো এফ, তারপরে এটা হলো ডি, এটা হলো ডি, আর এটা হলো পি, আর এটা হলো এস। কে কে বুঝো না এখানে বলো দেখি? 5টা না? এই যে দেখো L = 3 হলে M = কত হবে? -3 -2 -1 0 +1 +2 +3। তাইলে এগুলো এভাবে আমরা দেখাতে পারি না? এখানে একটা অরবিটাল বক্স দিয়ে, এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমরা ছবি না একটা বক্স দিয়ে দেখালাম। ক্লিয়ার? আচ্ছা, এইখানে এই ছবিটা কি বুঝতে পেরেছো তোমরা? এই ছবিটা যেমন দেখো, এইখানে হলো পরমাণুর নিউক্লিয়াসটা, এই যে এই জায়গায় হলো পরমাণুর নিউক্লিয়াস। এখন দেখো এইটা হলো এক্স অক্ষ বরাবর অরবিটাল, এটা হলো ওয়াই অক্ষ বরাবর, আর এটা হলো জেড অক্ষ বরাবর। অর্থাৎ পি 3টাকে যদি আমরা একসাথে লিখি তাহলে এটা হবে। ক্লিয়ার? আচ্ছা, পরের স্লাইডে আসো। এইখানে একটু দেখো, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে
উপস্তর সমূহের ত্রিমাত্রিক স্থানে বিন্যাস। এখানে দেখো L = 0 হলে M এর মানও 0, অর্থাৎ এটা গোল এটাও গোল, অর্থাৎ এখানে কোনো ওরিয়েন্টেশন ক্লিয়ার। এদিকে দেখো L = 0, তাহলে M এর মান 0, অর্থাৎ ওরিয়েন্টেশন 0 ক্লিয়ার। আচ্ছা L = 1, তাহলে ওরিয়েন্টেশন কয় রকমের হতে পারে? এই যে দেখো এটা হলো x অক্ষ বরাবর, তারপরে এইটা হলো y অক্ষ বরাবর, আর এটা হলো Z z অক্ষ অক্ষ বরাবর। বরাবর। তাইলে এখানে দেখো M = 0 হতে পারে, M = 1 হতে পারে, M = -1 হতে পারে। ঠিক L = 2 হলে এখানে এই কি হতে পারে? আমরা যদি এখানে এই ছবিটা আঁকি, আমরা এই যে দেখো L = 0 মানে গোল গোলই রয়ে গেছে, ঠিক আছে। L = 1 মানে কি? এখানে এইটা হলো আমার মূল অ্যাক্সিস, এটা হলো আমার মূল অ্যাক্সিস। তাহলে L = 1 হইলে দেখো এখানে M = 0, অর্থাৎ এইরকম একটা অ্যাক্সিস তৈরি হয়, এরকম একটা অ্যাক্সিস তৈরি হয়, এরকম একটা অ্যাক্সিস তৈরি হয়। এখানে এই ছবিটা দেখো, এখানে দেখো M ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড থাকলে ম্যাগনেটিক থাকলেই তো তার ওরিয়েন্টেশন হয়, নাইলে তো হবেই না, মানে স্থানে বিন্যস্ত হয় ম্যাগনেটিক। আচ্ছা আমি বাস্তবে একটা উদাহরণ দিই। একটা পরমাণু হলো ধরো একটা বাড়ি, বাড়ির মধ্যে থাকে ঘর, ঘরগুলো হলো উপস্তর, তাইলে পরমাণু, তাই না, একটা বাড়ি, তারপরে শক্তি স্তর গুলো হলো কি ঘর, ঠিক আছে। শক্তি স্তর গুলো হলো ঘর, ঘরের মধ্যে আবার কি রুম থাকে না, হ্যাঁ তাইলে সেটা হলো উপস্তর। তাইলে দেখো বাড়ি, আমরা লিখতে পারি বাড়ি, তারপরে হলো ঘর, ঘর, তারপরে হলো কক্ষ মানে রুম, তারপরে কি, তারপরে হলো রুমের মধ্যে বিছানা, তাই না। তাইলে একটা মানুষকে রাতের বেলা কোথায় পাওয়া যাবে? সবসময় তার কক্ষের মধ্যে পাওয়া যাবে, এবং সে শোয়া অবস্থায় থাকতে পারে, দাঁড়ানো অবস্থায় থাকতে পারে। তাহলে এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা, এটা হলো n, এটা হলো l, তারপরে হলো m, তারপরে হলো s, ক্লিয়ার। তাই একটা মানে মানুষ, মনে করো একটা মানুষ হলো ইলেকট্রন, একটা মানুষের অবস্থান বর্ণনার জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি? তার বাড়ি কোথায়, সে কোন বাড়ির কোন ঘরে আছে, তারপরে ঘরের কোন কক্ষে আছে, এবং কোন কক্ষে সে কি অবস্থায় আছে, শুয়ে না বসে। এই হলো 4টা কোয়ান্টাম সংখ্যা। এখন একটা ইলেকট্রনের বর্ণনার জন্য আমরা মোট 4টা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। তাইলে আমরা n এর কথা পড়েছি, l এর কথা আমরা পড়েছি, আর m এর কথা এখন পড়ছি, তারপরে হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা, ক্লিয়ার। আচ্ছা এখানে এই ছবিটা দেখো, একটা কার্বন পরমাণুর মধ্যে কি কি অরবিটাল আছে? 1s, তারপরে আছে 2s, 2px, 2py, 2pz, তাই না। এইটা হলো তার নিউক্লিয়াসটা, এই যে এইটা, তাই না। 1s এই যে 1s টার মধ্যে কি আছে? দুটো ইলেকট্রন আছে, ওই যে এইখানে একটা ইলেকট্রন আর এইখানে একটা ইলেকট্রন, ক্লিয়ার। তারপরে আসো 2s টা কোথায়? এখানে এই যে এই হলুদ অংশটা হলো 2s, ক্লিয়ার। আচ্ছা 2s এর আকৃতি বৃত্তাকার হলো না কেন, উপবৃত্তাকার হয়েছে কেন, কে বলতে পারবে? এখানে n এর মান হলো 2, n = 2, তাই না। আর k এর মান কত বলো দেখি এখানে? s এর জন্য 01
হ্যাঁ, তাহলে 1, তাহলে আমার কথা হলো যে কে যদি n এর চেয়ে ছোট হয় তাহলে এটা উপবৃত্তাকার হবে। ক্লিয়ার? 2s টা উপবৃত্তাকার, জি স্যার। হ্যাঁ, আর 1s টা হলো বৃত্তাকার। আচ্ছা, এরপরে আসো এই যে 2px 2py 2pz, ওই যে এই ছবিটা, ক্লিয়ার? এটা একটা কার্বন পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো কিভাবে আছে ত্রিমাত্রিক স্থানে এটা দেখানো হয়েছে। এটা খুব মানে হায়ার অ্যাপ্রোচ, এগুলো এত কিছু তোমাদের জানার দরকার নেই, বিশেষ করে ইন্টারমিডিয়েটে। তারপরে আমি এই ছবিটা দেখালাম, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি ছবিটা, তোমরা দেখো বুঝতে পারো কিনা। স্যার ওরিয়েন্টেশন কি? ওরিয়েন্টেশনের কথাটা আমি আগেও বলেছি। ওরিয়েন্টেশন হলো যে এটা ত্রিমাত্রিক স্থানে তার বিন্যাসটা, অর্থাৎ কিভাবে থাকে ত্রিমাত্রিক স্থানে। যেমন আমি একটা রুমের মধ্যে দাঁড়িয়েও থাকতে পারি, আবার শুয়েও থাকতে পারি, তাহলে আমার বিন্যাস দুই রকমের হতে পারে, তাই না? হ্যাঁ। তো ওরিয়েন্টেশন এটা। আর একটা পরমাণুর ইলেকট্রনটা বিভিন্ন অরবিটালে কিভাবে বিন্যস্ত আছে, ওই জিনিসটা হলো তার ওরিয়েন্টেশন। অর্থাৎ সে এক্স অক্ষ বরাবর আছে না ওয়াই অক্ষ বরাবর আছে, মানে তার যে অরবিটালটা সেটা এক্স অক্ষ বরাবর আছে না ওয়াই অক্ষ বরাবর আছে না জেড অক্ষ বরাবর আছে। এইটা যেমন দেখো এখানে পি এক্স, এইটা আমরা ধরে নিলাম এটা এক্স অক্ষ, তারপরে ধরলাম পি ওয়াই কোনটা, এই যে এটা এখানে পি ওয়াই, ওই যে এই সবুজ চিহ্নটা দিয়ে দেখিয়েছি পি ওয়াই, তাই না? এই পি ওয়াই, তারপরে এইটা হলো পি জেড। তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পি অরবিটালটা 3 দিকে ওরিয়েন্টেড হয়। ক্লিয়ার? ওরিয়েন্টেশন এখন বুঝতে পেরেছো? ওরিয়েন্টেশনের মিনিং কি? আমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ভর্তি হই তাহলে আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়। ওরিয়েন্টেশন মানে তুমি কিভাবে কলেজে আসবা, যাবা, ক্লাস করবা, এগুলোর একটা নির্দেশনা, অর্থাৎ তোমাকে একটা পজিশনে নিয়ে আসে। তো এইখানে কেমিস্ট্রি ভাষায় ওরিয়েন্টেশন বলতে ত্রিমাত্রিক স্থানে বিন্যাস বা স্থানিক বিন্যাস, এটাকে আমরা কি বলি? স্থানিক বিন্যাস। এই স্থানিক বিন্যাস সংখ্যা একরকম হতে পারে, 3 রকমের হতে পারে, 5 রকমের হতে পারে, তারপরে 7 রকমের হতে পারে। ক্লিয়ার? এইটা একটু দেখো, এই চার্টটা একটু দেখো। n এর মান 1, তাহলে উপস্তর হবে 1s, তার ওরিয়েন্টেশন একটা, হলো একটা। আবার n এর মান 2, তাহলে তার উপস্তর গুলো হবে 2s 2p। তা এখন s এর ওরিয়েন্টেশন একটা আর p এর হলো 3টা। ঠিক একইভাবে m শেলে এই উপস্তর গুলো থাকে, তাহলে s এর ওরিয়েন্টেশন একটা, p এর হলো 3টা, আর d এর হলো 5টা। ক্লিয়ার? জি স্যার। ঠিক একইভাবে f উপস্তরের ওরিয়েন্টেশন হলো f এর ওরিয়েন্টেশন আমরা কিভাবে বের করব? f এর জন্য l এর মান কত? f দেখো, f এর জন্য l এর মান কত? f এর জন্য l ইকুয়াল কত? l ইকুয়াল হলো 3। তাহলে ওরিয়েন্টেশন কি কি হতে পারে? -3 থেকে আর +3 পর্যন্ত হতে পারে। +3 পর্যন্ত। হ্যাঁ, তাহলে মোট কয়টা রাশি হবে -3 থেকে প্লাস? 7টা হবে। 0 সহ আছে এখানে, -3 -2 -1, 7টা হবে, তাই না? 7টা। ক্লিয়ার? তাহলে এই যেটা আমরা বাদ দিচ্ছি, পরের স্লাইডে যাই। এখানে এই ছবিটা একটু লক্ষ্য করো খুব ভালোভাবে, এই যে এই জিনিসগুলো এটা লক্ষ্য করো। এটা আমি আর পড়াবো না, এগুলো অনেকবার বলা হয়েছে।
দেখছো এই নিউক্লিয়াস, এইটা এখানে এখানে n এর মান কত বলো দেখি। এখানে n = 1, এখানে এইটা হলো 1, এইটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4 হ্যাঁ। তাহলে এইটার জন্য দেখো এখানে 4, n এর মান 4, এটা n সেল, এখানে এই অরবিটাল থাকবে, তারপরে এখানে n এর মান 3, এটা m সেল, এখানে এই জিনিসগুলো থাকবে, এখানে n এর মান 2, এই ক্লিয়ার। এখানে আবার দেখো এই জিনিসগুলো আমি সাজিয়েছি অলরেডি। আচ্ছা, কোন উপশক্তি স্তরে বিন্যস্ত মোট অরবিটালের সংখ্যা, সেটা হলো 2l + 1t। মোট অরবিটালের সংখ্যা কয়টা? 12 + 1 হ্যাঁ, অর্থাৎ ml, এই অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটাই হলো অরবিটালের বিন্যাস। তাহলে অরবিটালের বিন্যাস সংখ্যা হলো এল এর সাথে যে সম্পর্কটা, যেমন দেখো এল এর মান যদি 0 হয়, তাইলে এটা l = 0 হলে, l = যদি 0 হয়, তাহলে উপস্তরটা কি হবে? s। তাইলে m এর মান কত হবে? m = 0, অর্থাৎ এখানে বিন্যাস হলো একটা, তাই না? আচ্ছা, আবার l এর মান যদি 1 হয়, l = 1, তাহলে উপস্তরটা কি হবে? p। তাইলে m এর মান কয়টা হবে? বিন্যাস কয়টা হবে? 3টা না? হ্যাঁ, -1 0 1 + 1 তিনটা -1 0 0 + 1 আর +1। এই চারটা একটু ফলো করো, দেখো তোমরা বুঝতে পারো কিনা এই চারটা। আচ্ছা, এরপরে আমরা পড়বো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কি? স্পিন তোমরা তো লাটিম দেখেছো, লাটিম এরকম একটা জিনিস, এটা এটা এরকম, তাহলে এই লাটিম কি করে এরকম ঘুরে, তাই না? তাইলে এই জিনিসটাকে আমরা বলি স্পিন বা ঘূর্ণন। এটাকে আমরা কি বলি? ঘূর্ণন। ঘূর্ণন। আর ইংরেজিতে কি বলা হয়? স্পিন, SPIN। বুঝতে পেরেছো? তো এখন একটা পরমাণুতে যে ইলেকট্রনটা ঘুরে, সে শুধু কক্ষপথে ঘুরেই না, ঘোরার সময় আমি এখানে একটু জায়গা চাচ্ছি, এটা তো হলো যে কক্ষপথ কি অতিক্রম করে আর নিজ অক্ষেও সে ঘুরতে থাকে। হ্যাঁ, না, এই যে দেখো এইটা তো হলো পরমাণু নিউক্লিয়াস, এটা হলো পরমাণু নিউক্লিয়াস। এখন ইলেকট্রনটা, এইটা হলো কক্ষপথ। এখন এই কক্ষপথে এখানে একটা ইলেকট্রন আছে, এই যে এখানে। তো তার আবার একটা নিজস্ব, সেই যদি গোল লাটিমের মতো হয়, তার একটা নিজের একটা অক্ষ আছে না? মনে করো ইলেকট্রনটা এভাবে ঘুরছে নিউক্লিয়াসের চারদিকে। এখন তার নিজের একটা অক্ষ আছে, এই যে এটা। এখন সে ইচ্ছা করলে অক্ষের, এখন অক্ষের দিকটা হলো এদিকে দেখো, এইটার ডিরেকশনটা, এটা হলো নর্থ আর এটা হলো সাউথ। ইলেকট্রন নিজে তো একটা, তার চৌম্বক ক্ষেত্র, বৈদ্যুতিক ক্ষেত্র আছে। এখন দেখো তার উপর, এই উপরেরটা হলো নর্থ। সবসময় উপরের দিক কি হয় তোমরা মনে রাখবা? নর্থ। আর নিচের দিক হয় সাউথ, কোন ছবি। আচ্ছা, তো তাইলে এখন দেখো এই জিনিসটা যদি তার নিজ অক্ষের উপরে যদি সে ঘুরে, তাহলে তার এই অবস্থায় তার স্পিনটা হবে +12। আর যদি উল্টা দিকে ঘুরে, এভাবে উল্টা দিকে ঘুরে, তাহলে সেটা হবে -12, তাই না? তাইলে একটা পরমাণুতে যে একটা ইলেকট্রন থাকে, তার n এর মান আমরা জানি, n এর মান জানি, তারপরে l এর মান আমরা জানি,
তারপরে আমরা এন এর মান এম জানি, তারপরে আমরা জানি তার ঘূর্ণন এই স্পিন। আচ্ছা, এটাকে আমরা বলি এম এল, আর এটাকে আমরা বলি এম এস। বুঝতে পেরেছ? এম এস এইটা হলো কারেক্ট। আগে শুধু এম দিয়ে আর এস দিয়ে প্রকাশ করা হতো, কিন্তু আমরা এটা এভাবে প্রকাশ করব না। তো তাই দেখো এইটা হলো একটা অঞ্চল বোঝায় এইটা। তারপরে এইটা দিয়ে কি বোঝায় যে ইলেকট্রনটা এটা বৃত্তাকার বা উপবৃত্তাকার, এরকম উপবৃত্তাকার হতে পারে। তারপরে এইটা দিয়ে বোঝায় ওরিয়েন্টেশন, অর্থাৎ এইটা এই উপস্তরটা কোন দিকে গেছে, এটা এক্স অক্ষ বরাবর হতে পারে, আবার এটা ওয়াই অক্ষ বরাবর হতে পারে, স্থানে বিন্যাস। আর এই জিনিসটা হলো ইলেকট্রনটা যে তার যে অক্ষটা আছে নিজ অক্ষ, এই নিজ অক্ষের দিকে তার ঘূর্ণন, এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও হতে পারে। বুঝতে পেরেছ? এইটা উপর দিকে সবসময় নর্থ, আর এইটা হলো সাউথ। এখন আমি যদি বিপরীত দিকে দেই, তখন এই নর্থটা চলে যাবে নিচে। আমরা যদি এরকম দেই, এখানে ছবি এঁকে এই নর্থটা যদি নিচের দিকে যায়, নর্থ ইয়াটা, তাইলে তখন এটা ঘুরবে এইভাবে, তো তখন এটা হবে মাইনাস হাফ। বুঝতে পেরেছো? তো আমরা ইয়েতে যাই। আচ্ছা, এই স্পিন কোয়ান্টাম সংখ্যাটা এখানে দেখো, এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে সবকিছু লেখা আছে। দিকে নটটা কি উল্টো দিকে না? এই কারণে আমার কথা হলো যে ইলেকট্রনের যে মূল অক্ষটা, এটা যদি নটটা উপরের দিকে থাকে, তাই তখন আমরা ধরি স্পিনের মান প্লাস হাফ। আর যদি তার নিজ অক্ষের ঘূর্ণন, এই যে নিজ অক্ষের উপরে যে ঘূর্ণনটা, তার যে এই জিনিসটা নিচের দিকে থাকে নটটা, তখন আমরা ধরি মাইনাস হাফ। ক্লিয়ার? এখানে আরেকটা চিত্র দেখিয়েছি, এই নিউক্লিয়াস ইলেকট্রন ঘুরছে। কি তোমরা একটু আমাকে এই পয়েন্টস গুলো একটু পরে শোনাও একজনে, এই পয়েন্ট গুলো। স্পিন কোয়ান্টাম সংখ্যা m বা s দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন চার্জযুক্ত বলে এর বৈদ্যুতিক ও চৌম্বক রয়েছে। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে কোনো কক্ষপথে চৌম্বক হবে না, চৌম্বক ক্ষেত্র হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে কোনো কক্ষপথে পরিভ্রমণ করে, তখন এটি নিজ অক্ষের চারদিকেও ঘুরে। ঘূর্ণনরত ইলেকট্রন যখন এর চৌম্বক ক্ষেত্রের দিকে একই রেখায় থাকে ঊর্ধ্বমুখী, তখন এর স্পিন ঘড়ির কাঁটার দিকে এবং এক মিনিট, আমরা যে এই যে তীরের মাথাটা দেখিয়েছি, এই যে এই চৌম্বক ক্ষেত্রের দিকটা হলো যে, এখানে আমি আবার একটু দেখাই চৌম্বক ক্ষেত্রের দিকটা। দেখো এই যে এইখানে হলো চৌম্বক ক্ষেত্রের দিক নিচের দিকে, এখানে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? উপর দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা যদি ঊর্ধ্বমুখী হয়, তখন তার স্পিন হলো প্লাস হাফ। আর চৌম্বক ক্ষেত্রের দিক যদি নিম্নমুখী হয়, অর্থাৎ নর্থ, এটা হলো নর্থ, আর এখানে এইটা হলো নর্থ, নর্থ পোল। তাহলে আরেকটা জিনিস দেখো, এখানে এই ছবিটা একটু দেখো, এই পয়েন্টসটা একটু পড়ো, এইটা এবং এই তিনটা পয়েন্ট। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস হাফ ধরা হয়। ঘূর্ণনরত ইলেকট্রন যখন এর চৌম্বক ক্ষেত্রের বিপরীত রেখায় থাকে নিম্নমুখী, তখন এর স্পিন ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং স্পিন সংখ্যার মান মাইনাস হাফ ধরা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যানুযায়ী একটি অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে যখন এদের স্পিন বিপরীতমুখী হয়। হ্যাঁ, এদিকে দেখো, এইটা হলো একটা পারমাণবিক অরবিটাল। এই যে এই জিনিসটা, এখানে দুটো ইলেকট্রন দেখানো হয়েছে। দেখো এইটার স্পিন হলো ঊর্ধ্বমুখী, আর এইটার স্পিন হলো নিম্নমুখী। বুঝতে পেরেছো?
তাইলে এখানে যদি 3টা ইলেকট্রন থাকতো তাইলে কি হতো, দুটোর স্পিন এক হয়ে যেত না? তো তখন আচ্ছা, ইলেকট্রন ইলেকট্রন কি আকর্ষণ করে না বিকর্ষণ করে? বিকর্ষণ। আকর্ষণ করে। না না, বিকর্ষণ করে। সমজাতীয় চার্জ, দুইটাই তো ঋণাত্মক, তাহলে তো বিকর্ষণই করবে। হ্যাঁ ঠিক আছে, বিকর্ষণ। হ্যাঁ। তো তাইলে এখন যদি, আচ্ছা আমি আমি মনে করি একটা চেয়ার আছে এখানে, এই চেয়ারে দুজন একসাথে বসতে পারবে? তাইলে দুজনের স্পিন যদি এক হয় তাইলে কি হবে, তারা দুজনই বসতে যাবে, তাই না? কিন্তু এমন কি হয় যে চেয়ারের একজনে বসে আছে আর একজনে দাঁড়িয়ে আছে, আর সরি একজনে বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে, তাই না? তো তাইলে এটা তো সম্ভব। এই কারণে একটা অরবিটালের সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারবে যদি এদের স্পিন কি হয়, বিপরীতমুখী হয়। অর্থাৎ একটা একটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় আর একটা কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। হ্যাঁ, এই যে এখানে এই ছবিটা দেখো, এখানে এখানে নর্থ পোলটা উপর দিকে না, চুম্বক ক্ষেত্রের দিক উপর দিকে, অতএব এটা হলো প্লাস হাফ। এখানে চুম্বক ক্ষেত্রের দিক নিম্ন দিকে, অতএব এটা হলো মাইনাস হাফ। এখন এখানে দেখো, এটা এটা তাইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, হ্যাঁ। আর এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এখানে একটা অরবিটালকে আমরা দেখিয়েছি যে একটা অরবিটালে এই স্পিন কোয়ান্টাম সংখ্যার ধারণা থেকে একটা পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে যদি এদের স্পিন কি হয়, পরস্পর বিপরীতমুখী হয়। ক্লিয়ার? আমরা যখন এই যে তোমরা এতদিন বুঝছো যে আমরা ইলেকট্রন বিন্যাস লেখার সময় এরকম বক্সে একটা যদি আমরা এইভাবে দেখাই, আরেকটা কিভাবে দেখাই, এরকম ভাবে দেখাই না? এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে যে দুটো ইলেকট্রন আছে, এর একটা স্পিন যেদিকে আর একটা স্পিন বিপরীত দিকে, একটা ঘড়ির কাঁটার দিকে হলে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখানে ম্যাগনেটিক ফিল্টার দেখিয়েছি। এই যে চৌম্বক ক্ষেত্রের দেখো, একটা চৌম্বকের নর্থ পোল থেকে বলরেখাগুলো তৈরি হয়, তাই না? জি স্যার। তো তাই এই যে এই ইলেকট্রনটা এটার সাথে মিলে আছে না, অর্থাৎ এইখানে পাস হাফ, আর এইখানে দেখো ইলেকট্রনটা এই চৌম্বক ক্ষেত্রের দিকের বিপরীত দিকে আছে, মাইনাস। তাই না? জি স্যার। এই কারণে এটা হলো মাইনাস হাফ। ক্লিয়ার? স্পিন কোয়ান্টাম সংখ্যা তোমরা জানলা এবং একটু পরে নিবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।